আচ্ছা, ক্লাস 11-এর সেমিস্টার 1-এ কেমিস্ট্রি এক্সাম আর সামনের সপ্তাহতেই, তাই ক্লাস 11-এর জন্য কেমিস্ট্রির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নিয়ে আসা হলো। সবাই ভালো করে দেখো, ভিডিওটা পজ করে দেখবে, নিজে করার চেষ্টা করবে, না পারলে তারপরে দেখো। তো প্রথম প্রশ্ন আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন বলেছে এনএ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা জানি 4.2 গ্রাম নাইট্রাইড আছে, নাইট্রাইড 4.2 গ্রাম নাইট্রাইড আয়নের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা দুটো পয়েন্ট আছে এখানে, একটা বলেছে নাইট্রাইড আয়ন, দ্বিতীয় বলেছে যোজ্যতা ইলেকট্রন। সবার প্রথমে নাইট্রাইড আয়ন দেখতে কেমন? নাইট্রাইড আয়ন হচ্ছে N3 মাথায় মাইনাস, এটা হচ্ছে নাইট্রাইড আয়ন। এবার নাইট্রাইড আয়নের কি বলে দিয়েছে? ভর বলে দিয়েছে। আমরা আগে এই ভরের মোলটা বার করে নিই। আমরা কি জানি? মোল বার করার ফর্মুলা কি? মোল সংখ্যা বার করার ফর্মুলা N = W/M। W কত দেওয়া আছে? W দেওয়া আছে 4.2, তো W জায়গায় 4.2 বসাও। M গুরুত্বপূর্ণ বিষয়, M এর মান কত হবে? একটি নাইট্রোজেনের ভর হয় 14, তো এখানে কটা নাইট্রোজেন আছে? 3টে নাইট্রোজেন আছে, তো 3 14 কত হয়ে যাবে? 42। দশমিক তোলো, নিচে একটা 10, এটা কাটবে, তাহলে 1/10 মানে হচ্ছে 0.1 মোল। তাহলে কত মোল আসলো? 0.1 মোল এসছে। ঠিক আছে, তো আমরা মোল পেয়ে গেছি। এইবার যে বিষয়টা আছে, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা ভালো করে দেখো। মোল তো পেয়ে গেলাম, এবার আমরা কি জানি? 1 মোল যে কোনো কিছুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা আয়ন থাকে। এখানে ইলেকট্রন সংখ্যা চেয়েছে। এইবার N3 মাইনাসের ইলেকট্রন কতগুলো আছে? কি ইলেকট্রন? যোজ্যতা ইলেকট্রন। ভালো করে দেখে নাও, যোজ্যতা ইলেকট্রন চেয়েছে। দেখো, নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন 7টা, তাহলে 2 আর 5, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কটা? এক একটা নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5টা। এখানে টোটাল কটা নাইট্রোজেন আছে? 3টে নাইট্রোজেন আছে, তাহলে কত হবে যোজ্যতা ইলেকট্রন? 5 + 5 + 5। যদি এটুকুনি করে নাও ব্যাস, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? এখানে N3 মাইনাস আছে, মানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, তার মানে +1 করতে হবে, তার মানে টোটাল 16টা ইলেকট্রন আছে, 16 ইলেকট্রন। ওকে, তাহলে 1 মোলের মধ্যে 16 ইলেকট্রন আছে, আর মোল কত বেরিয়েছে? 0.1। তাহলে টোটাল ইলেকট্রন কত হবে? তো টোটাল ইলেকট্রন হবে 0.1 ইন্টু Na, কারণ অ্যাভোগাড্রোর সংখ্যকিত ইলেকট্রন থাকবে 1 মোলে, তো তার রেসপেক্টে ইন্টু কত গুণ হয়ে যাবে? 16। তাহলে অ্যান্সার কত হবে? 1.6 ইন্টু Na। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এটা হবে অ্যান্সার, অপশন সি। আশা করি সবারই ঠিক আছে। চলো আমরা পরের কোশ্চেনটায় চলে যাচ্ছি। আচ্ছা, পরের কোশ্চেন সিম্পল, ওরালি সলভ করে ফেলবো। বলেছে একটি নোড নির্দেশকারী লেখচিত্র। একটি নোড, এইটা হবে, দেখো এখানে একটা জায়গায় প্লট নেই, গ্যাপ ঢুকেছে আর কি, এটা একটা, ভালো করে দেখে নাও, এটা একটা, এটা হলে দুটো হতো, 2। ওকে, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, দিস ইজ দ্য বেস্ট কোশ্চেন, বেস্ট। এটা বলেছে 500 ml 2 নর্মাল HCl আছে এবং 5 নর্মাল XML HCl আছে, এবং তাদেরকে সাপেক্ষে আমি সর্বাধিক কত আয়তনের 3 নর্মাল HCl বানাতে পারবো? ম্যাক্সিমাম কত ভলিউমের আমি 3 নর্মাল HCl বানাবো? চল দেখে নি। সবার প্রথমে ধরি, দেখো 500 ml আছে, তো আমি কি করব? 500 × 2 প্লাস, এটা XML নিয়েছি, x × 5। ওকে, এই দুটোকে মিশিয়েছি, এই দুটোকে মিশিয়ে 3 নর্মাল, তাহলে 3 ইন্টু কত হবে? এখানে কত অ্যামাউন্ট আছে? 500, আর এখানে কত? x, তাহলে x + 5 হয়ে যাবে, x + 500। কারণ নতুন যে সলিউশনটা তৈরি হচ্ছে 3 নর্মালের, ওখানে তো দুটোর আয়তন যোগ হবে, তাহলে এটা 500 ml 2 নর্মাল প্লাস XML 5 নর্মাল সমান সমান x + 500 × 3 নর্মাল, স্বাভাবিক। তো এখানে কত হচ্ছে? গুণ করলে এটা হবে 1000, এটা হবে কত? 5x, এটা কত হবে? 3x, এটা কত হবে? 1500। ঠিক আছে, এটা এদিকে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। এই যে 3x টাকে এদিকে আসলে তো বিয়োগ হয়ে যাবে, 2x হয়ে যাবে, আর ওটাকে ওদিক পাঠিয়ে দাও,
তাহলে কত 500, তাহলে x ইজিক্যাল টু কত হলো 250 ml। x ইজিক্যাল টু কত হলো 250, তাহলে টোটাল কত ভলিউমের পাবো আমি? তো টোটাল ভলিউম কত হবে? টোটাল ভলিউম হবে, এটা 500 ml ছিল আর এখানে x এর মান কত আসলো 250, তাহলে 750 ml। 750 ml 3 নরমাল পাবো। খুব ভালো প্রশ্ন, এটা হবে অ্যান্সার সি। ওকে, পরের কোশ্চেন। বলছে নিচের ডি কক্ষকে জোড়গুলির মধ্যে কোনটিতে ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর থাকে? এইটা ডি জেড স্কোয়ার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাতেই কেবলমাত্র অক্ষ বরাবর থাকে। ওকে ওকে, পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এখান থেকে একটা কোশ্চেন আসবে, গ্যারান্টি আসবে। সবার প্রথমে এখানে O2 প্লাস O2 মাইনাস দিয়েছে। এবার আশা করি সবাই এমওটি তোমাদের নিজস্ব স্যারের কাছে খুব ভালো করে পড়েছো, স্যার বা ম্যাডামদের কাছে। তো আমি একটু বলার চেষ্টা করছি, অক্সিজেনের যদি এমওটির ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবে সিগমা 1s, সিগমা 1s 2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s 2, সিগমা 2s এর স্টার 2। এখানে দেখো বন্ডিং অ্যান্টিবন্ডিং, বন্ডিং অ্যান্টিবন্ডিং, আশা করি তোমরা জানো এটা। আর যদি না জানো, এমওটির একটি ভিডিও চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবে। সেকেন্ড, তাহলে এখানে কটা ইলেকট্রন চলে গেল? 8টা ইলেকট্রন চলে গেল, 2 4 6 8। এরপরে কোথায় যায় ইলেকট্রন? সিগমা 2p জেড এ দুটো যায়, পাই 2px, পাই 2py, এখানেও কটা কটা করে যায়? দুটো। তাহলে কটা চলে গেল? দুটো, 4টে, 6টা, 8টা, 10টা, আর দিকে 8 4 14টা। এবার দেখো অক্সিজেনের টোটাল ইলেকট্রন কটা? 16টা ইলেকট্রন, কারণ এক একটা অক্সিজেনের 8টা করে ইলেকট্রন থাকে। তাহলে দুটো অক্সিজেনের 16টা, এখনো দুটো পড়ে আছে, সেগুলো কোথায় যাবে? পাই 2px স্টার এখানে একটা ইজিক্যালস টু পাই 2py স্টারে একটা, টোটাল 16টা ইলেকট্রন গেল। এবার দেখো যখন অক্সিজেন এই অবস্থায় থাকে, তখন এই 2px আর 2py তে দুটো দুটো মানে সিঙ্গেল সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এখানে যে অপশনে আছে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। তাহলে O2-র মধ্যে দুটো প্যারাম্যাগনেটিকের ব্যাপার আছে, দুটো, এখানে একটা এখানে একটা। যদি জোড়ায় থাকতো তাহলে ডায়াম্যাগনেটিক হতো। আচ্ছা, O2 প্লাস, O2 প্লাস মানে যখন এখান থেকে একটা বেরিয়ে যাবে, O2 প্লাসের অর্থ হচ্ছে গিয়ে তুমি যদি O2 প্লাস করো, O2 প্লাসের অর্থ হচ্ছে 15টা ইলেকট্রন একটা বেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বেরোবে, তাহলে সেক্ষেত্রে প্যারাম্যাগনেটিক হবে একটা, তাহলে O2 প্লাস হবে এটা। এবার O2 2 মাইনাস, O2 2 মাইনাস মানে আরো দুটো ঢুকেছে, O2 2 মাইনাস মানে দুটো ঢুকেছে। দেখো O2 2 মাইনাস ছিল কটা? 16টা, আরো দুটো ঢুকেছে, মানে টোটাল কটা? 18টা। 18টা যদি ঢোকে, এই অবস্থায় এখানে কটা আছে? 16টা, তাহলে এখানে আরেকটা, এখানে আরেকটা ঢুকবে, তাহলে সবাই পেয়ার্ড আপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে O2 2 মাইনাস কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, N2 এবং O2-র এমওটি স্ট্রাকচার থেকে কোশ্চেন আসবেই, মিলিয়ে নেবে। ওকে, PO4 3 মাইনাসে পিওর অক্সিজেনের ফর্মাল চার্জ বার করতে হবে। ফর্মাল চার্জ বার করা ভেরি ইজি, ফর্মাল চার্জ বার করা ভেরি ইজি। সো এখানে আমাকে একটা ফর্মুলা করতে হবে, ফর্মুলার রেসপেক্টে আমি ফর্মাল চার্জ বার করতে পারবো। তো ফর্মুলাটা কি আছে? ফর্মাল চার্জের ফর্মুলাটা সবার প্রথমে এখানে অক্সিজেনের বলেছে, তাহলে অক্সিজেনের দেখো স্ট্রাকচারটা যদি আঁকি, এইরকম দেখতে হয় স্ট্রাকচারটা, মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, -1 হবে, ফর্মাল চার্জ -1 হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো করে দেখতে হবে, যে অক্সিজেন গুলো সিঙ্গেল বন্ডে থাকে তাদের মাথায় 3টে লোন পেয়ার থাকে, 3টে লোন পেয়ার থাকে, 3টে লোন পেয়ার থাকে, আর যারা ডবল বন্ডে থাকে তাদের মাথায় 2টো লোন পেয়ার থাকে। ঠিক আছে, আর ফর্মাল চার্জ বার করছি অক্সিজেনের, পিও বন্ধনের অক্সিজেনের। অক্সিজেনের টোটাল ফর্মুলাটা হচ্ছে শেষ কক্ষের ইলেকট্রন, অক্সিজেনের শেষে কটা ইলেকট্রন আছে? 6টা, মাইনাস অক্সিজেনের মাথায় টোটাল লোন পেয়ার কটা আছে? 6টা, টোটাল লোন পেয়ার 6টা আছে, মাইনাস হাফ ইন্টু বন্ড ইলেকট্রন। অক্সিজেনের সঙ্গে কি বন্ডে আছে? সিঙ্গেল বন্ড, আর সিঙ্গেল বন্ডে কটা ইলেকট্রন থাকে? 2টো, তাহলে এখানে 2 বসবে।
তাহলে এটা কেটে গেল, 2 থেকে 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হবে 1। তাহলে ফর্মাল চার্জ কত হবে? 1। বাই দ্য ওয়ে, যদি বলতো এই অক্সিজেনের ফর্মাল চার্জ বার করতে যেটা ডবল বন্ডে আছে, যদি বলতো, তো সেক্ষেত্রে কিভাবে করতাম? ডবল বন্ডের অক্সিজেনের, সেক্ষেত্রে দেখো সেই অক্সিজেনের শেষে কটা ইলেকট্রন থাকে? 6টা। মাইনাস এর মাথায় কটা লোন পেয়ার আছে? লোন পেয়ার আছে কটা? 1 2 4টে। ডবল বন্ডে অক্সিজেনের মাথায় সবসময় দুটো লোন পেয়ার থাকে, অলওয়েজ রিমেম্বার। তো ওখানে -4 হতো, মাইনাস কি হতো? হাফ ইন্টু এই বন্ডের মধ্যে কটা ইলেকট্রন আছে? সিঙ্গেল বন্ডে দুটো ইলেকট্রন থাকে, ডবল বন্ডে 4টে, তাহলে এই ডবল বন্ডে 4টে আছে, তাহলে এখানে 4 দেওয়া হতো। এটা কাটতো 2 হতো, তাহলে অ্যান্সার কত হতো? 0 হতো। তাই PO4 3- এ ডবল বন্ডের অক্সিজেনের চার্জ 0 হয়। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোন জোটটির বন্ধন ক্রম সমান? এটা একটা সিম্পল টেকনিক বলছি, যাদের যাদের ইলেকট্রন সমান বন্ধন জোড় সমান। দেখো ভালো করে দেখবে, সবার প্রথমে Cn- and O2-। Cn-, কার্বনের কটা ইলেকট্রন? কার্বনের টোটাল ইলেকট্রন, টোটাল কার্বন টোটাল 6টা, নাইট্রোজেনের কটা? 7টা, যোগ 1, মাথায় নেগেটিভ আছে, তাহলে কত হচ্ছে? 14টা ইলেকট্রন। এর দেখো অক্সিজেনের টোটাল কটা? O2-র 16টা, তার থেকে একটা বেরিয়ে গেছে, একটা যোগ হয়েছে, 17টা। তো এরা তো হবে না, দুজনের ইলেকট্রন আলাদা। চলো এইখানে দেখি, Cn- and NO+। Cn- কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, আরো একটা ঢুকেছে কারণ নাইট্রোজেনের মাথায় নেগেটিভ আছে, টোটাল কত হলো? 14টা। এখানে নাইট্রোজেনের মাথায় কটা ইলেকট্রন? 7টা, অক্সিজেনের কটা? 8টা, আর একটা বেরিয়ে গেছে, দেখো প্লাস আছে, একটা বেরিয়ে গেছে, তাহলে এখানেও কটা হবে? 14টা। তো কারেক্ট অ্যান্সার ইজ এটা, আর দেখারই দরকার নেই, আর দেখবেই না, এটাই হবে অ্যান্সার। ওকে ওকে, নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্যাসের চ্যাপ্টারের থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে একটি বদ্ধ পাত্রের মধ্যে 1:4 অনুপাতে কে কে আছে? H2 আর O2 আছে, 1:4, বদ্ধ পাত্র, খোলা না কিন্তু। ওকে, এবং চাপ কত? 1 atm আছে, 1 atm। ওকে, তো O2-র আংশিক চাপ বার করতে হবে। দেখো আংশিক চাপ বার করার একটা ফর্মুলা আছে, কার? O2, অক্সিজেনের বার করতে বলেছে। আংশিক চাপ বার করার ফর্মুলা হচ্ছে টোটাল প্রেসার ইনটু, যার বার করতে বলবে, অক্সিজেনের বার করতে বলেছে, তাই অক্সিজেনের মোল ভগ্নাংশ। অক্সিজেনের কি ভগ্নাংশ? মোল ভগ্নাংশ। তো কিভাবে বার করব? সবার প্রথমে পি টোটালের মানটা কত? 1 atm। আর অক্সিজেনের মোল ভগ্নাংশ কিভাবে বার করব? অক্সিজেনের মোল ভগ্নাংশ বার করার টেকনিক হচ্ছে অক্সিজেনের অ্যামাউন্ট। আমি ধরে নিলাম 1:4, তো আমি ধরে নিলাম এটা XO4X, ধরতেই পারি। X অ্যামাউন্ট আছে কার? হাইড্রোজেন, আর 4X অ্যামাউন্ট আছে কার? অক্সিজেন। তো এইখানে আমার কত হবে? অক্সিজেনের ভ্যালু ডিভাইডেড বাই হাইড্রোজেন প্লাস অক্সিজেনের ভ্যালু, মোল নাম্বারটা রেসপেক্টে করলেই চলে আসবে, কারণ ওটা অনুপাতটা দেওয়াই আছে। ওকে, একদম ডাইরেক্ট অনুপাতের রেসপেক্টে করলেই আমার ভ্যালু একদম চলে আসবে। তো সেক্ষেত্রে এটিএম কত হচ্ছে? এদিকে 4x বাই 5x, কাটো কাটো, তাহলে কত হচ্ছে? দিয়ে কাটলে 0.8। ঠিক আছে, এবার দেখো মজার বিষয় হচ্ছে 0.8 এর সঙ্গে একটা 10⁵ আছে এটিএম এ। এই দেখো এটিএম এ, আর তো এখানে তো এটিএম এ তো আসছে না, তাহলে কিছু একটা করতে হবে। এবার মনে রাখবে একটা জিনিস, যে 1 এটিএম সমান সমান 1.013 ইন্টু 10⁵ হচ্ছে গিয়ে কি হবে? পাস্কাল। পাস্কাল, পাস্কাল হচ্ছে চাপের একটা ইউনিট। পাস্কাল মানে, পাস্কালের অপর নাম হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন। তো এটাকে আমি লিখতে পারি, এটাকে তো 1 ধরাই যায়, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার লেখা যায়, এটাকে এভাবে লেখাই যায়। তাহলে 1 এটিএম সমান 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই জায়গাটায় আমি কি করতে পারি? এই জায়গাটায় যে এটিএমটা আছে ওটাকে আমি লিখতে পারি 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো এটাও অপশনে নেই, এটাকে কায়দা করতে হবে। কায়দাটা কি করতে হবে? এইটা একটা 10 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে এটা 8 হয়ে যাবে, আর এটা 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার হবে অ্যান্সার। তো সি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। ওকে ওকে ওকে, বেস্ট কোশ্চেন। এটা পি ব্লকের থেকে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা পি ব্লকের। বলেছে সিলিকনের পলিমার গঠনের তীব্র প্রবণতা বর্তমান, মানে সিলিকন খুব ভালো পলিমার বানাতে পারে। সিলিকন পলিমারের শৃঙ্খলের দৈর্ঘ্য নিম্নলিখিত কোন যৌগটি যোগ করার পর নিয়ন্ত্রণ করা যায়? এবার ব্যাপারটা একটু বলি, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তো হবে হচ্ছে এইটা। এবার কেন হচ্ছে বলে দিলে তো হলো না, হবে কেন? সবার প্রথমে সিলিকন তৈরি করার জন্য যে জিনিসটা লাগে তার নাম হচ্ছে Me2SiCl2, এটার নাম হচ্ছে ডাইক্লোরো ডাইমিথাইল সিলেন। ডাইক্লোরো ডাইমিথাইল সিলেন। এটাকে যদি আমি হাইড্রোলাইসিস করি, মানে জলের সঙ্গে রিঅ্যাক্ট করাই, তাহলে এই দুটো সিএল HCl হয়ে বেরিয়ে যাবে। তো পাবো আমরা কি? Me2SiOH2। এটাকে বলা হয় ডাইমিথাইল সিলেনল। ডাইমিথাইল সিলেনল। আর এই জিনিসটা ভালো করে দেখবে, এই জিনিসটা যেটা রয়েছে আর কি, এই জিনিসটা এরকম রিয়াক্ট করবে, এক পর পর সব বসে যাবে। এই জিনিসটা এইভাবে বসে যাবে, পরপর এইভাবে বসে গিয়ে এরকম পরপর বসে যাবে, বসে গিয়ে সংঘনন পলিমারিজেশন করবে। সংঘনন পলিমারিজেশন মাধ্যমে একটা বিশাল শৃঙ্খলের পলিমার বানাবে। বিশাল শৃঙ্খলের পলিমার কিরকম দেখতে হবে? পলিমারটা এই রকমের দেখতে হবে। SiMe এদিকে চলছে এটা, আর এদিকে চলে আসবে অক্সিজেন। এরকম বিশাল বড় একটা স্ট্রাকচার বানাবে। এটা বাইরে যাবে সিলিকনের স্ট্রাকচার। সিলিকন, এইবার এটা সিলিকনের স্ট্রাকচার। এবার বক্তব্য হচ্ছে এইটা কি কাজ করবে? দেখ, এটার কাজ হচ্ছে গিয়ে জিনিসটাকে যাতে পলিমার তৈরি করতে না পারে সেটাকে হেল্প করা। দেখ, এই Me3SiCl এর মধ্যে যদি আমরা হাইড্রোলাইসিস করি, H2O দিই, তাহলে তৈরি হবে Me3SiOH তৈরি হবে এইটা। এবার এই জিনিসটা কি করবে? এই জিনিসটা ওই সিলিকনের, এই যে সিলিকনটাকে পলিমার থেকে বাধা দেবে। মানে পলিমার তো তৈরি করবে, এরকম বিশাল স্ট্রাকচার বানাতে দেবে না। এই যে বলেছে না, পলিমারের শৃঙ্খলের দৈর্ঘ্য একটু কি করবে? নিয়ন্ত্রণ করবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে? দেখো, এই যে জিনিসটা, এই জিনিসটাকে যদি আমরা এই যে সিলিকন Si Me এদিকে OH এদিকে OH, n নাম্বার অফ আছে, n নাম্বার, এইটা ওর সঙ্গে রিয়াক্ট করে Me3SiOH এর সঙ্গে রিয়াক্ট করে একটা পলিমার বানাবে। এই পলিমারটা দেখতে খানিকটা এরকম হবে। পলিমারটা খানিকটা দেখতে এইরকম হবে। দেখো, এই জায়গাটা SiMe3 হয়ে যাবে। তার মানে ও আর রিয়াক্ট করতে পারবে না। এখানে যেমন ধরো, এই যে এইখানে যেমন এই সিলিকনের সঙ্গে আরো বন্ড হওয়ার চেষ্টা করতে পারে, সিলিকনটা আরো বড় হবে, কিন্তু এই জায়গাটায় কিন্তু SiMe3 তৈরি হয়ে যাবে, তাই ও আর বড় হতে পারবে না। এটাই হচ্ছে মেন, ও আর বড় হওয়ার পারবে না। তো সেই কারণে এই বন্ধন শৃঙ্খলটাকে নিয়ন্ত্রণ করার জন্য Me3SiCl ট্রাইমিথাইল, মানে ক্লোরো ট্রাইমিথাইল সিলেন, এটাকে বলা হয় ক্লোরো ট্রাইমিথাইল সিলেন ইউজ করা হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, পরের কোশ্চেন। PbCl2 শীতল জলে অদ্রাব্য, কিন্তু HCl যোগ করলে দ্রাব্যতা বেড়ে যায় কেন? দেখো, দ্রাব্যতা বেড়ে যায় কারণ হচ্ছে আয়ন তৈরি করে। আয়ন তৈরি করে কি বানায়? PbCl3-, এবং এই আয়নটার জন্যই PbCl2 জলে সলিউবল হয়ে যায়। PbCl3-। ওকে, বেস্ট কোশ্চেন এটা। অধাতব চরিত্র, নন মেটালিক ক্যারেক্টার, পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইটে গেলে, লেফট টু রাইট
লেফট টু রাইটে যত যাব অধাতব চরিত্র বাড়বে। তার রেসপেক্টে বোরন এর 5টা কার্বন, 5টা ইলেকট্রন, কার্বনের 6টা ইলেকট্রন, নাইট্রোজেনের 7টা এবং ফ্লুরিনের হচ্ছে 9টা। তাহলে এরা পুরো লেফট থেকে রাইটে যাচ্ছে। তাহলে এদের মধ্যে সব থেকে ধাতব চরিত্র কার হবে? ফ্লুরিন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে বোরন। কিন্তু সিলিকন তো ওই লাইনে নেই, সিলিকন তো নিচে আছে, নিচের লাইনে। সিলিকন কার্বনের নিচে আছে, তাই সব থেকে খারাপ হবে কার? সিলিকন। এই হচ্ছে গিয়ে অর্ডার অধাতব চরিত্রের। ওকে, পরের কোশ্চেন হচ্ছে গিয়ে জারণ ধর্মের ভিত্তিতে রাসায়নিক সক্রিয়তা। দেখো পিরিয়ডিক টেবিলে ওপর থেকে নিচে নামলে জারণ ধর্ম, উপরের থেকে যত নিচে নামবো তত কি ঘটবে দেখো। জারণ ধর্মের ভিত্তিতে যদি দেখি, উপর থেকে যদি নিচে নামি, ফ্লুরিন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। ফ্লুরিন তার ঠিক নিচে থাকে ক্লোরিন, আর ফ্লুরিনের ঠিক আগে থাকে অক্সিজেন, তার আগে থাকে নাইট্রোজেন। ঠিক আছে, ভালো করে দেখো। এবার জারণ ধর্মের যে রেসপেক্টটা, যেটা আমরা বুঝছি, লেফট থেকে রাইটে গেলে, যত আমি লেফট থেকে রাইটে যাব তত কি ঘটনা ঘটবে দেখো। এদিকে যত যাচ্ছি আমার রাসায়নিক সক্রিয়তা জারণ ধর্মের রেসপেক্টে বাড়তে থাকে। তাহলে সব থেকে বেশি রাসায়নিক কার হবে? রাসায়নিক সক্রিয়তা ফ্লুরিন। তারপরে কার হবে? তারপরে অক্সিজেন। তারপরে কার হবে? ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। প্রথমে ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে ক্লোরিন, তারপরে কিন্তু নাইট্রোজেন। এই হচ্ছে গিয়ে অর্ডার। প্রথমে ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে ক্লোরিন, তারপরে নাইট্রোজেন। মাথায় রাখবে এটা। ওকে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অণুর গড় শক্তির মান বৃদ্ধি পেলে স্থির আয়তনে, আয়তন স্থির, চাপের ওপর তাপমাত্রা বৃদ্ধি, চাপ বাড়বে, চাপ ইনক্রিজ করবে। আয়তন স্থির আছে, চাপ দেখো, চাপের উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব কি হবে? তাপমাত্রা বাড়ালে চাপও কিন্তু বাড়বে। তো আরো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেমিস্টার 1-এ, সেটা সেকেন্ড ভিডিওতে আসবে। যদি কোশ্চেনগুলো ভালো থাকে সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।